আজ একেবারে ট্র্যাডিশনাল একটা হোয়াইট ফরেস্ট কেকের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপি নিয়ে এসেছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বাড়িতে পারফেক্টভাবে একটা বার্থডে কেক বানাতে পারবেন, হোয়াইট ফরেস্ট কেক বানাতে পারবেন। দেখুন এখানে একটা 1 পাউন্ডের কেকের আমি সমস্ত রেসিপি দেখিয়ে দিচ্ছি। 2টো ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে সমস্ত জিনিস নিতে হবে। কেক বানানোর জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু রুম টেম্পারেচারে যেন হয় সেটা লক্ষ্য রাখবেন। আর এখানে আমি চিনিটা স্টেপ বাই স্টেপ দেবো, কখনোই একসাথে সমস্ত চিনিটা দিয়ে দেব না। 3 থেকে 4 ধাপে আমি চিনিটা দিয়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনি আর ডিমটা মিশে যায়। এটা লক্ষ্য রাখতেই হবে অবশ্য যেন চিনিটা মিশে যায় ভালোভাবে। এইভাবে 4 থেকে 5 মিনিট বিট করলেই খুব সুন্দর একটা ফোমি ভাব হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি তেল দিয়ে দিলাম। অবশ্যই এখানে সাদা তেলটা ব্যবহার করবেন, কোনো রকমের ফ্লেভারযুক্ত তেল ইউজ করবেন না। আর এখানে এসেন্সও দিয়ে দিলাম। এটা যেহেতু হোয়াইট ফরেস্ট কেক তাই ভ্যানিলা এসেন্সই কেবলমাত্র আমি এখানে ইউজ করেছি। এরপর বিটারের কাঁটাটা আমি খুলে নিয়েছি আর একটা স্ট্রেনারের মধ্যে সমস্ত ময়দাটা দিয়ে দিলাম আর 3 থেকে 4 ধাপে মিশিয়ে নেব। একসাথে সমস্ত ময়দা ঢেলে দেব না। সমস্ত ময়দা একসাথে ঢেলে দিলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার যেন কোথাও মনে হচ্ছিল আরেকটু এসেন্স লাগবে, দিয়ে দিলাম। আর বাকি ময়দাটুকু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে মেশাতে হবে এই পর্যায়ে। ভিডিওয়ে একটু ফাস্ট দেখানো হয়েছে। একটা স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি ময়দা আর ডিমের ফোম মিশে গেছে। আর 6 ইঞ্চির একটা মোল্ড আমি বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম। এই কাজটা অবশ্যই প্রথমেই করে রাখতে হবে, নাহলে ফোম মাখানোর পর যখন আপনি কেক টিনটা রেডি করতে যাবেন ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি বেক করে নিয়ে এসেছি। আমি ওটিজির মধ্যে বেক করেছি 35 মিনিটের জন্য 140 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর গ্যাস ওভেনে যদি আপনারা বেক করতে চান তাহলে একেবারে গ্যাসের ফ্লেম সিমে রেখে এটা বেক করে নিতে পারবেন। 30 থেকে 35 মিনিটের জন্য খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। কত নরম স্পঞ্জি একটা কেক রেডি হয়েছে। তো এই কেক দিয়ে যদি একটা কেক বানানো যায়, স্পঞ্জ দিয়ে যদি একটা কেক বানানো যায়, অসাধারণ টেস্ট হয়। বাড়িতে অবশ্যই একবার বানাবেন, প্রিয় মানুষরা খুবই খুশি হয়ে যাবে। কেক বানাতে গেলে বন্ধুরা কেবলমাত্র একটু সময় আর ধৈর্যর প্রয়োজন। সময় আর ধৈর্য দিলে অনায়াসেই একটা কেক বানানো যায়। ধীরে ধীরে দেখুন আমি 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি। কত সুন্দর নরম স্পঞ্জি একটা কেক হয়ে গেছে। আমি টার্নিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে বোর্ড বসিয়ে দিয়েছি। এই কেকটা অনেকটা দূরেই আমার ডেলিভারি করার ছিল, তো কেকের বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে দিলাম। এরপর প্রথম লেয়ারটা বসিয়ে দিয়ে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। অবশ্যই সুগার সিরাপ দিয়ে ভালোভাবে সোপ করাতে হবে। আর এটাও লক্ষ্য রাখতে হবে সুগার সিরাপটা যেন অবশ্যই ঠান্ডা হয়। কখনোই গরম সুগার সিরাপ দিয়ে কেকের স্পঞ্জ সোপ করাতে যাবেন না, তাহলে ক্রিমটা মেল্ট হতে থাকবে। কখনোই লেয়ারের মধ্যে ক্রিমটা স্টেবল করবে না। ধীরে ধীরে এখানে ক্রিমও দিয়ে দিলাম। আর এটা যেহেতু হোয়াইট ফরেস্ট কেক তাই হোয়াইট গানাশ বানিয়ে রেখেছিলাম। যেভাবে আমি ব্ল্যাক চকলেটের গানাশ রেডি করি 1:1 রেশিওতে সেভাবেই করেছি। এখানে 100 গ্রাম হোয়াইট কম্পাউন্ড চকলেটের সাথে 100 গ্রাম হুইপ ক্রিম মিশিয়ে করে নিয়েছি। আপনারা ফ্রেশ ক্রিম দিয়েও বানাতে পারেন গানাশটা। এখানে আমি চকো চিপস দিয়ে দিলাম, হোয়াইট চকো চিপস। দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি কেকের। একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। এদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন বন্ধুরা, যাতে সুগার সিরাপটা ভালোভাবে সোপ করানো হয়। আবার অতিরিক্ত ছড়িয়ে দেবেন না, তাহলে কেকটা কাটবার সময় ছেড়ে যাবে। সমস্ত কিছু জিনিসের পরিমাপ আছে। ধীরে ধীরে একেবারে ক্রাম কোটিং আমি করে নিলাম। একই রকমভাবে এখানেও গানাশ দিয়ে দেব। এইভাবে যদি ক্রাম কোটিং করে নিয়ে একেবারে কেকটা ফিনিশ করা যায় তো কাজ অনেক সহজ হয়ে যায়। 2 টেবিল স্পুন এখানেও গানাশ দিয়ে দিলাম। এইভাবে কেক বানালে কেকটা এত সুন্দর খেতে হয় যেটা বলবারই নয়। আর সবসময় কোয়ালিটি ঠিক রাখবেন বন্ধুরা, তাহলে অর্ডার বারবারই আসবে, কাস্টমার রিপিটেড হবে। কখনোই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করাটা ঠিক নয়। একই রকমভাবে তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। আর যেটুকু গানাশ ছিল আমার কাছে সেটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি স্পঞ্জের মধ্যে।
যাতে স্পঞ্জের টেস্টটা আরও ভালো হয়। অবশ্যই গানাশটা ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিতে হবে চারিদিকে। এখানে একটু ক্রিম অল্প করেই দিয়ে দিয়েছি। ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং অবশ্যই করবেন, একেবারে ফিনিশিং করতে যাবেন না কেকটা। ক্রাম কোটিং করার পরে 15 থেকে 20 মিনিট, হাতে যদি সময় থাকে আধ ঘন্টা মানে 30 মিনিট অবশ্যই ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেবেন। তাহলে পারফেক্টভাবে একটা ফিনিশিং আসবে কেকের, আর অল্প ক্রিমের মধ্যেও ফিনিশিং আনতে পারবেন। আমি এটা 15 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ক্রাম কোটিং করে কেকটা। দেখুন কত সুন্দর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নিচ্ছি, আমার কোনো অসুবিধে হচ্ছে না। আর বন্ধুরা যারা নতুন কেক বানাচ্ছো, আমার বিগিনার বন্ধুরা, তারা কেক বানাতে গেলে এই যখন অর্ডার আসবে হোয়াইট ফরেস্টের, তো এই ডিজাইনটা অবশ্যই করো ফার্স্টের দিকে, কারণ ফিনিশিং আনতে যারা বিগিনার একটু অসুবিধে হয়, তো প্র্যাকটিসের দ্বারা হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু এই ডিজাইনটায় বিশেষ কোনো ফিনিশিংয়ের প্রয়োজন হয় না, কারণ চারিদিকে আমরা চকলেট দিয়ে একটা ডেকোরেশন করি, যেগুলোকে আমরা অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট কেকগুলো বলে থাকি। আমি যখন প্রথমের দিকে কেক বানাতাম তখন হোয়াইট ফরেস্ট বা ব্ল্যাক চকলেটের উপর কোনো কেক এলে আমি এই ধরনের ডিজাইনগুলোই করে দেওয়ার চেষ্টা করতাম। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে এই ফিনিশিংটা যখন আপনার ক্লিয়ার হতে থাকবে, তখন আপনি নিজে থেকেই অন্য ডিজাইন করবেন। খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি। আমি জানি এর মধ্যে আমি চকলেট দিয়ে ডেকোরেশন করব, তবুও আমি ফিনিশিংটা ভালোভাবেই করে নিচ্ছি। যেন আমার কোথাও মনে হয় ফিনিশিং একটু কম হলে কোথাও যেন একটু কেকটায় ঘাটতি রয়ে যায়। তো আমি ফিনিশিংটা সবসময় একটু সময় নিয়ে করে নেই। আর যারা নতুন কেক বানাচ্ছো, এই ভিডিওটা দেখলে পারফেক্টভাবে ফিনিশিং করতেই পারবে। এখানে আমি ছোট করে একেবারে চকলেটগুলো কেটে রেখেছিলাম একটা ছুরি দিয়ে, সেটাই ধীরে ধীরে লাগিয়ে নিচ্ছি কেকের সাইডগুলোতে। আর অবশ্যই এই চকলেটগুলো কাটার পরে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিতে হবে, নাহলে কখনোই এইরকমভাবে আটকানো যাবে না। আর এখন তো ভীষণই গরম, চকলেট নিয়ে কাজ করতে গিয়ে একটু অসুবিধে হবে সকলেরই। তো ধীরে ধীরে দেখুন আমি চকলেটটা লাগিয়ে নিচ্ছি, কিন্তু আমার সারা আঙুলগুলোর মধ্যে, হাতের মধ্যে চকলেটটা আটকেই যাচ্ছে। কোনো অসুবিধে নেই, আমি ম্যানেজ করে নেব। আমি এভাবে পুরো কেকটা কভার করে নেব। তারপর কিছুক্ষণের জন্য আমি কেক আর চকলেটটাও ফ্রিজের মধ্যে একটু সেট করতে রেখে দেব। তারপরে আবার আমি বাকি ফিনিশিংটা করব, না হলে একসাথে চকলেটের ফিনিশিংটা কখনোই করা যাবে না। এখানে আমি হাতটা ক্লিন করে এসেছি আর পালের নাইফ দিয়ে করে নিচ্ছি। তার ফাঁকে আমি বাকি যে চকলেটটা ছিল সেটা আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি, কারণ ভীষণভাবে মেল্ট করছিল চকলেটটা। ধীরে ধীরে প্যালেট নাইফ দিয়ে এভাবেই করে নিতে হবে। হোয়াইট ফরেস্ট কেকের এইটাই একটা ধৈর্যের কাজ, যে চকলেটগুলো সঠিকভাবে কেকের চারিদিকে লাগিয়ে দেওয়া। খুব সুন্দরভাবে আমার লাগানো হয়ে গেছে এই চকলেটগুলো। এরপর যে অংশগুলো ফাঁকা মনে হচ্ছিল আমি সেগুলোতেও লাগিয়ে দেব ধীরে ধীরে। আর আমার এই কেকের ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। এখানে যে আমি নোজেলটা ব্যবহার করেছি একেবারে নতুন, এটা 6B নোজেল আমি কিনে এনেছিলাম। তো সেই নোজেলটা দিয়ে এখানে রোজিট করেছি। ধীরে ধীরে আমি চেরিগুলো বসিয়ে দেব। আমি সাধারণত N12D এই নোজেলগুলো হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্টে ইউজ করি, কিন্তু আজ কোথাও যেন মনে হলো এই 6Bটা কিনে এনেছি নোজেলটা, তো এটা দিয়েই করে নেই। তো সেইটা দিয়ে ডিজাইনটা করেছি। আর মাঝের অংশে একটু চকলেট ছোট করে কেটে যেটা ছিল বাকি বেঁচে গেছিলো, সেই চকলেটটাই আমি ছড়িয়ে দিচ্ছি এখানে। ভালোভাবে ডেকোরেশন করে নেব যেন ক্রিম না দেখা যায় বেশি। এই হোয়াইট ফরেস্ট বা ব্ল্যাক ফরেস্ট চকলেটগুলোতে একটু ভালোভাবেই চকলেট দিয়ে ডেকোরেশন করলে দেখতে ভালো লাগে আরও। গরমের মধ্যে যখনই তুমি চকলেটে হাত দিতে যাবে মেল্ট হতে থাকবে, তবু কাজগুলো করে নিতে হবে ধীরে ধীরে। কেকের উপরে এভাবে একটু চকলেট টপার ছিল,
ব্ল্যাক চকলেটের, তো সেটাই দিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, অনেক কেক বানিও। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।